আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপা, আপনার আমার সাথে যাইতে কইছে ভাইজান। ওরা দুইজনই ভ্রু কুচকে তাকিয়ে রইল। তারপর তানি জিজ্ঞেস করলো, কে ভাইজান? কিসের ভাইজান? আর কোথায় নিয়ে যাবে নূরকে? আদিত্য ভাইজান ডাকছে এই আপারে। আদিত্যর কথা শুনে নূরের আবার ভয় শুরু হয়ে গেল। তার মানে লোকটা ভোলেনি, ওকে শাস্তি দিয়েই ছাড়বে। তানি নূরের কাঁধে হাত দিয়ে বলল, এত ভয় পাস না, আমি আছি তো, চল গিয়ে দেখি কি বলে। তানি আর নূর ছেলেটার পিছে পিছে যাচ্ছে। ছেলেটা ওদের ক্যাম্পাসের পিছন সাইডের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে লোকজন তেমন নেই বললেই চলে। এটা দেখে নূরের ভয় আরও বাড়তে শুরু করলো। তানির হাত শক্ত করে ধরে আস্তে করে বলল, এমন নির্জন জায়গায় কেন ডেকেছে? কোনো খারাপ কিছু করবে না তো? আমার ভীষণ ভয় করছে। তানি আশ্বস্ত করে বলল, আরে না, উনি তেমন লোক না, তুই অযথায় চিন্তা করছিস। আমি আছি তো তোর সাথে, মনে সাহস রাখ। আর একটু এগিয়ে যেতেই ওরা দেখল আবির আর তাসির ক্যাম্পাসের ভবনের সাথে দাঁড়িয়ে আছে। ওরা তিনজন ওদের কাছে এসে দাঁড়ালো। আবির তানির উদ্দেশ্যে বলল, হাই কিউটি, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আবির মুচকি হেসে বলল, কুল। তুমি নূর, তাই না? নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য তোমার জন্য ওয়েট করছে, যাও। ওই যে ওই বেঞ্চটাতে বসে আছে। আবির হাত দিয়ে ইশারা করে দেখালো। নূর ওদিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। তারপর তানির হাত ধরে এগোতে লাগলেই আবির তানিকে থামিয়ে দিয়ে বলে উঠল, আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? আদিত্য নূরের সাথে কথা বলবে। তুমি যে কি করবে? তুমি এখানেই থাকো। নূর অসহায় চোখে তানির দিকে তাকালো। তানি আবিরকে বলল, আসলে ও একা ভয় পাচ্ছে, আমি একটু সাথে যাই প্লিজ। তাসির এতক্ষণে নূরের উদ্দেশ্যে বলে উঠল, ভয়ের কিছু নেই। আদিত্য রাগী হলেও খারাপ ছেলে না, মেয়েদের যথেষ্ট সম্মান করে, তাই একদম নিশ্চিত হয়ে যেতে পারো তুমি। তানিও নূরকে চোখের ইশারায় আশ্বস্ত করে যেতে বলল। অজ্ঞতা নূর একাই সামনে এগুলো। এদিকটায় কোনো লোকজন নেই, একদম নির্জন পরিবেশ। চারিদিকে নানা ধরনের গাছগাছালি, পায়ের নিচে শুকনো পাতার প্রস্তর পড়ে আছে। নূর আর একটু এগিয়ে যেতেই দেখল সামনে বিশাল একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চের উপর বসে আছে আদিত্য। মুখ দেখা যাচ্ছে না, শুধু পিঠের অংশ দেখা যাচ্ছে। নূর দুরু দুরু বুকে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল। নূর চলে যেতেই তানি আবিরকে জিজ্ঞেস করল, আচ্ছা, এদিক কোনো লোকজন নেই কেন? আবির মুচকি এসে বলল, এদিকে জনসাধারণে আসা নিষেধ, শুধু ভিআইপিরাই আসতে পারবে। কেন নিষেধ কেন? ক্যাম্পাস যেহেতু সবারই সমান অধিকার থাকা উচিত। আবির মাথা নাড়িয়ে হেসে বলল, ম্যাডাম, এখানে সবাইকে আসার সুযোগ দিলে এই জায়গাটা আর এমন সুন্দর থাকবে না, চিড়িয়াখানা বানিয়ে ফেলবে। আর ছেলে মেয়েদের জন্য এটা হয়ে উঠবে বোটানিক্যাল গার্ডেন। এখানে এসে সবাই নোংরামি শুরু করে দিবে। বুঝতে পেরেছেন মিস অধিকার মন্ত্রী? তানি একটু হেসে দিল। আবিরও মুচকি হেসে বলল, তোমার হাসিটা কিউট, একদম তোমার মতো। তানি লজ্জা পেয়ে গেল। তারপর কথা ঘোরানোর জন্য বলল, আচ্ছা, আপনারা দুজন এখানে দাঁড়িয়ে আছেন কেন? হঠাৎ করে কেউ যাতে চলে না আসতে পারে তাই দাঁড়িয়ে আছি। আদিত্য চায় না কেউ ওদের একসাথে দেখুক। মানুষ দেখলে শুধু শুধু নানান ধরনের গুজব ছড়াবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের দেখলে এদিকে কেউ আসবে না। তানি আবিরের কথা শুনে মনে মনে স্বস্তি পেল। যাক, তাহলে নূরকে নিয়ে আর তেমন ভয় নেই। নূর বেঞ্চের পাশে এসে দাঁড়াতেই আদিত্য মাথা তুলে নূরের দিকে তাকালো। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য কিছুক্ষণ মুগ্ধ হয়ে চেয়ে রইল। আদিত্য ভেবে পায় না কি আছে মেয়েটার মাঝে, যা এই সাদমান শাহরিয়ার আদিত্যর মাথা হ্যাং করে দিয়েছে। কিছুক্ষণ পর আদিত্য নিজেকে সামলে নিয়ে নূরের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে বলে ওঠে, দাঁড়িয়ে আছো কেন, বসো। নূর কাপা গলায় আস্তে করে বলে, না না, আমি ঠিক আছি, আপনি বলুন কি বলবেন। বসতে বলেছি, বসো। আমি কথা রিপিট করা পছন্দ করি না। আদিত্যর এমন গম্ভীর কণ্ঠের কথা শুনে নূর সাথে সাথে বসে পড়ে। যেহেতু আদিত্য বেঞ্চের মাঝখানে বসে আছে, তাই নূর চেয়েও বেশি একটা দূরে বসতে পারে না। তারপর বেঞ্চের একদম কিনারা ঘেঁষে এমনভাবে বসে যে একটু নড়লেই ধপাস করে পড়ে যাবে। নূর কোনো রকম নড়াচড়া না করে একদম রোবটের মতো বসে থাকে, যেন ওর মাথায় কেউ পিস্তল ঠেকিয়ে বলেছে যে নড়লেই গুলি করে দিবে। নূরের কাণ্ড দেখে আদিত্য নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে মুচকি হাসছে।
তারপর আবার মুখটা গম্ভীর করে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে বসেছো কেন? দেখে তো মনে হচ্ছে দুজনের মাঝে ভারত বাংলাদেশের বর্ডার। ঠিক করে বসো। নূর আমতা আমতা করে বলল, না না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। তোমাকে তো দেখছি সব কথাই দুবার বলতে হয়, একবারে কথা কানে যায় না। বললাম না ঠিক করে বসো। তানি বেচারি আবারও ভয় পেয়ে আদিত্যের আর একটু কাছে যে ঠিক হয়ে বসে। নূর কাছে এসে বসতেই আদিত্যের নাকে মিষ্টি একটা ঘ্রাণ এসে লাগলো, একদম বেলি ফুলের মতো ঘ্রাণ। আদিত্য চোখ বন্ধ করে কতক্ষণ ঘ্রাণ উপভোগ করতে লাগলো। আদিত্য যেন আবারও হারাতে শুরু করলো এক অজানা নেশায়। ওর মস্তিষ্ক যেন বন্ধ হয়ে যাচ্ছে। বলুন, কি 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 শাস্তি দেবেন? ভয়ে ভয়ে বললাম। হঠাৎ নূরের কথায় আদিত্যের ধ্যান ভাঙল। ও অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ শাস্তি। হ্যাঁ, তোমাকে তো শাস্তি দিতেই হবে। আদিত্যর ঘোর এখনো পুরোপুরি কাটেনি। আদিত্য ঘোরের মাঝেই বলে ফেলল, তোমার শাস্তি হলো নূরের দম বন্ধ কর অবস্থা। না জানি কি শাস্তি দেয়। তোমার শাস্তি হলো তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। নূর 820 ভোল্টের একটা ঝটকা খেলো। নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না। উনি কি পাগল হয়ে গেল নাকি? কি বলছে এসব? আদিত্যর যখন বুঝতে পারলো ও কি বলে ফেলেছে, ও নিজের কথাই নিজেই চরম অবাক হয়ে গেল। সাথে সাথে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে মনে মনে বলল, হোয়াট? হ্যাভ ইউ গন ম্যাড আদি? কি বলছিস এসব? আমি তো ওকে শাস্তি দিতে এসেছিলাম। তাহলে এটা কি বললাম? যার এক ইশারায় মেয়েরা বেডে চলে আসবে, সে আমি কিনা একটা মেয়ের কাছে বেহায়ের মতো চুমু যাচ্ছি? এতটা নির্লজ্জ কবে থেকে হয়ে গেলাম আমি? মাথাটা সত্যিই গেছে আমার। সব এই মেয়েটার দোষ। মেয়েটার সামনে আসলেই আমার সব এলোমেলো হয়ে যায়। আবিরের ভাষায় যাকে বলে কেমিক্যাল লোচা হয়ে যায়। কি 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 করছেন আপনি? নূরের কথায় আদিত্যর ভাবনায় ছেদ পড়ে। আদিত্য আবার মাথা ঘুরিয়ে নূরের দিকে তাকায়। মেয়েটা কেমন চুপসে ভীতু হয়ে বসে আছে। না জানি কি ভাবছে আমার ব্যাপারে। আদিত্য কিছু একটা ভেবে বাঁকা হেসে মনে মনে বলে, বলেই যখন দিয়েছি তখন দেখা যাক কি হয়। দেখি নূর কি বলে, একটু মজা নেওয়া যাক। আদিত্য একটু গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে নূরকে বলে, ঠিকই বলেছি। তুমি জানো আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি। হঠাৎ করে এমন একটা ঘটনা হওয়ায় আমি শান্তি পাচ্ছি না। কাল সারা রাত ঘুমাতে পারিনি। এখন তুমি যেহেতু এই অশান্তি দিয়েছ, এর সমাধানও তুমি করবে। তাই তোমার শাস্তি এটাই যে তুমি রোজ আমাকে একটা করে চুমু দিবে। আদিত্যের সব কথা নূরের মাথার উপর দিয়ে যাচ্ছে। ও কিছুই বুঝতে পারছে না। নূর এখন কি করবে ভেবে পাচ্ছে না। নূরের এমন কনফিউজিং চেহারা দেখে আদিত্যের অনেক হাসি পাচ্ছে। নূরকে আরও একটু ভয় দেখানোর জন্য বলল, আর তুমি তো জানোই আমার কথা না মানলে আমি কি করতে পারি। এখন তুমি বলো কি করবে। নূর এবার সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেল। উনি যদি সত্যি আমার বাসায় ফোন করে বলে দেয় তখন? ছোটো মা তো এমনিতেই ছুতো খোঁজে কিভাবে আমার পড়ালেখা বন্ধ করা যায়। আর এটা শুনলে তো উনি তিলকে তাল বানিয়ে আমি পড়ালেখা বন্ধ করে দিবে। আমার শেষ আশাটাও মাটি হয়ে যাবে। না না, আর ভাবতে পারছে না নূর। এত কষ্ট করে এত দূর এসে এভাবে সব শেষ হয়ে যেতে দিবে না ও। আদিত্য দেখলো নূরের মুখখানা ভয়ে কাদো কাদো হয়ে গেছে। না থাক, আর বেশি ভয় দেখানো যাবে না। আবার যদি সেদিনের মতো কেঁদে ফেলে। আদিত্য মনে মনে এসব ভেবে যখনই বলতে যাবে নূরকে যে ও শুধু মজা করছিল, তখনই নূর ফট করে বলে ফেলল, আমি রাজি। আদিত্য চোখ বড় বড় করে অবাক হয়ে নূরের দিকে তাকালো। ওর বিশ্বাসই হচ্ছে না যে নূর সত্যি সত্যি রাজি হয়ে গেছে। মানে সে সত্যি রোজ আমাকে চুমু দিবে। ভাবতেই আদিত্যের মনের ভেতর কেমন যেন ভালো লাগা কাজ করে। যদিও সে জানে ব্যাপারটা কেমন অরুচিকর হয়ে যায়, বিশেষ করে নূরের মতো একটা মেয়ের জন্য। অজানা একটা ছেলেকে এভাবে চুমু দেওয়াটা নিশ্চয়ই অস্বস্তিকর একটা ব্যাপার। তবুও কেন যেন আদিত্যর মানা করতে ইচ্ছে করছে না। না হয় আজ একটু বেহায়ে হলাম। আদিত্য একটু গলা ঝেড়ে বলল, আর ইউ শিওর? নূর কি বলবে বুঝতে পারছে না। ও তো তখন ওর পড়ালেখার চিন্তা করতে করতে কোনো কিছু না ভেবে ফট করে হ্যাঁ বলে ফেলেছে। কিন্তু এখন কি করবে? কিভাবে করবে কাজটা? বলেই যখন দিয়েছে, মানাও তো করতে পারছে না। মানা করলে যদি আবার বাসায় ফোন দেয় তখন? না না, তা হতে দেওয়া যাবে না। আজকের মতো রাজি হয়ে এখান থেকে চলে যাই, পরেরটা পরে দেখা যাবে। নূর আর কিছু না ভেবে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। আদিত্যের ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসে, কিন্তু ও নূরকে বুঝতে দিতে চায় না যে ও এই ব্যাপারে খুশি। তা না হলে নূর ওকে বেহায়া ভাবতে পারে। আদিত্য নূরকে বোঝাতে চায় যে ও শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্যই এসব করছে। তাই মুখটা একটু গম্ভীর করে বলে, ঠিক আছে তাহলে প্রতিদিন ক্লাস শেষে এখানে চলে আসবে। আমি এখানে ওয়েট করব তোমার জন্য। এখানে কেউ তেমন আসে না, তাই তোমাকে কেউ দেখতেও পাবে না। ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ,
ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার সাথে খারাপ কিছু করব না। এটা শুধু তোমাকে শাস্তিস্বরূপ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছ? নূর মাথা ঝাঁকালো, মানে সে বুঝতে পেরেছে। এদিকে তাসির দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে আবিরকে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার তো পা লেগে গাছ হয়ে ফলও ধরে গেল। আবির হেসে বলল, আমার মনে হচ্ছে আমরা এই বয়সে স্কুল কলেজের স্টুডেন্টের মতো আমাদের ফ্রেন্ডকে পাহারা দিচ্ছি প্রেম করার জন্য। তানিও হেসে দিল। আবির কিছু একটা ভেবে দুষ্টু হেসে বলল, এই তাসির, চল তো দেখি বেটা কি করে আমাদের এখানে দাঁড় করিয়ে রেখে। এই প্রথম কোনো মেয়ের সাথে এভাবে কথাবার্তা বলছে, তাও আবার একা একা। ব্যাপারটা কি সামান্য নাকি? চল না দেখি। পাগল হয়েছিস? আদিত্য দেখলে রাগ করবে। আরে আমরা কি ওখানে যাব নাকি? এখন থেকেই উকি দিয়ে দেখব। তানি উৎসাহ নিয়ে বলল, আমারও দেখতে ইচ্ছে করছে, চলেন দেখি কি হচ্ছে ওইখানে। তাসিরও রাজি হয়ে গেল। তারপর ওরা ভবনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শুধু মাথাটা সামান্য বের করে উকি দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু দাঁড়িয়ে থাকলে শুধু সামনে যে ব্যক্তি আছে সেই দেখতে পায়। তাই ওরা একটু নিচের দিকে ঝুঁকে একজন আরেকজনের মাথার উপর দিয়ে দেখার চেষ্টা করলো। সবার নিচে তাসিরের মাথা, তার উপর আবিরের, তার উপর তানির মাথা রেখে ওরা দেখতে শুরু করলো। আদিত্য একটু খ্যাক করে গলা ছেড়ে বলল, তাহলে আজকেরটা দিয়ে দাও। নূর প্রচুর অস্বস্তিতে পড়ে গেল। মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে আর হাত কসলাচ্ছে। হ্যাঁ তো বলে দিয়েছে, কিন্তু করবে কিভাবে? চুমু না দিয়ে তো এখান থেকে যেতেও পারছে না। বেচারি পড়ে গেছে মহা মুশকিলে। ভয় আর লজ্জায় আদিত্যের দিকে তাকাতেই পারছে না। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে বলল, ঠিক আছে, আমি চোখ বন্ধ করে নিচ্ছি, তাহলে আর তোমার সমস্যা হবে না। বলেই আদিত্য চোখ বন্ধ করে বসে রইল। নূর ধীরে ধীরে মাথাটা উঠিয়ে দেখল আদিত্য চোখ বন্ধ করে বসে আছে। নূর ইতস্তত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তারপর চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে তৈরি করলো। চোখ বন্ধ করেই মুখটা আদিত্যর দিকে নিয়ে গেল। হাত পা প্রচণ্ড কাঁপছে নূরের। নূর যত আদিত্যের কাছে আসছে ততই যেন নূরের শরীর থেকে আসা মিষ্টি বেলি ফুলের ঘ্রাণটা আরও গাঢ় হয়ে আদিত্যের নাকে লাগছে। আদিত্যের হার্টবিট তীব্র গতিতে চলছে, যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে। হঠাৎ গালে ঠোঁটের ছোঁয়া পেল আদিত্য। সাথে সাথে আদিত্যর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। বুকের ভেতর যেন ঢোল বাজতে শুরু হলো। সারা শরীরে এক অদ্ভুত শিহরণে ছেয়ে গেল। শক্ত হয়ে বসে থাকা শরীরটা হঠাৎ ঢিলা হয়ে গেল। ঠোঁটের কোণে চলে এলো এক তৃপ্তিময় হাসি। কাল থেকে যে অস্থিরতায় ভুগছিল তা যেন এক নিমিষে দূর হয়ে গেল। আর নূর, সে তো চুমু দিয়েই ভোঁদর, যেন চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। আদিত্য এখনো চোখ বন্ধ করে বসেই আছে। তার হুঁশই নেই যে নূর চলে গেছে। তাসিররা ওদের দিকেই উকি দিয়ে তাকিয়েছিল। হঠাৎ দেখলো নূর আদিত্যকে চুমু দিচ্ছে। ওরা তিনজনই যেন 880 ভোল্টের ঝটকা খেলো। এমন একটা ঘটনার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। হঠাৎ এমন ঝটকা খাওয়ায় তাসির তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, যার ফলে আবির আর তানিও হুমড়ি খেয়ে নিচে পড়ে একজন আরেকজনের ওপর। সবার নিচে তাসির, তার উপর আবির, তার উপর তানি। নাসির নিচে থাকায় একটু বেশি ব্যথা পায়। ও চেঁচিয়ে বলে, আহ, গেল রে, আমার কোমরটা গেল। এই ওঠ তোরা। তানি আবিরের উপর এভাবে পড়ে ভীষণ লজ্জায় পড়ে গেল। তাড়াতাড়ি করে উঠে গা ঝাড়তে লাগলো। আবির উঠে তানিকে বলল, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? তানি মাথা ঝাঁকিয়ে না বোঝালো। তাসির বিরক্ত হয়ে বলল, ভাই, এই অধমের উপরে একটু নজর দে। আমিও আছি এখানে। কোমরটা তো ভেঙেই দিয়েছিস, এখন একটু হাতটা তুলে ধর, একটু সহায় হ। আবির তাসিরের হাত ধরে উপরে তোলে। তারপর দুজনই কাপড় ঝাড়তে থাকে। আবির তানির দিকে তাকিয়ে দেখে কেমন অস্বস্তি বোধ করছে। হয়তো এইভাবে ওদের উপর পড়ে যাওয়ায় লজ্জা পাচ্ছে। আবির তানিকে স্বাভাবিক করার জন্য বলল, তানি হেসে দিল। আবিরও দুষ্টু হেসে চোখ টিপ মেরে বলল, হাসি তো ফাঁসি। ওদের কথার মাঝে তানি দেখল নূর দৌড়ে চলে যাচ্ছে। তানিও নূরকে ডাকতে ডাকতে ওর পেছনে দৌড়ালো। আবির আর তাসির চলে গেল আদিত্যর কাছে। আবির আর তাসির আদিত্যর কাছে এসে দেখল আদিত্য চোখ বন্ধ করে বসে মুচকি আসছে। ওরা দুজন ভ্রুকুচকে আদিত্যের দিকে চেয়ে রইল। তারপর আবার একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কেউ কিছু বুঝেছে কিনা। অতঃপর দুজনেই মাথা নাড়িয়ে বোঝালো তারা কিছু বুঝতে পারছে না। আবির
নিজের হাত দুটো আদিত্যের মুখের সামনে নাড়াতে লাগলো। না, কোনো হেলদোল নেই। আবির দুষ্টু হেসে তাসিরকে বলল, তাসির ইয়ার, আমার ভাইটা কই গেল? এখানেই তো ছিল, কোথায় হারিয়ে গেল? হাই হাই, এখন কি হবে? কোথায় খুঁজি এখন? আদি ভাই আমার, কই তুই? ফিরে আয় ভাইয়ের কাছে। এদিক ওদিক খোঁজার অভিনয় করতে লাগলো আবির। তাসির ওর কাণ্ড দেখে মুখ টিপে হাসছে। আবিরের কথায় আদিত্য বাস্তবে ফিরে আসে। চোখ খুলে দেখে নূর ওর পাশে নেই। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও নেই। আবির আর তাসিরকে জিজ্ঞেস করলো, তোরা এখানে? আর নূর কোথায়? আবির আর তাসির একজন আরেকজনের দিকে তাকায়, তারপর উচ্চ হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে দুজন আদিত্যের দুই দিকে বসে পড়ে। আদিত্য ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এখানে এত হাসির কি হলো? হোয়াটস সো ফানি? আবির হাসিটা একটু থামিয়ে বলল, সিরিয়াসলি ভাই, নূর এতক্ষণে হয়তো বাসায় পৌঁছে গেছে, আর তুই এতক্ষণ টেরি পাসনি? আদিত্য আবিরের কথায় থতমত খেয়ে গেল। নূর চলে গেছে আর ও টেরই পায়নি? এখন এদের কি বলবে? এরা তো এখন জান খেয়ে ফেলবে। আদিত্য এদিক ওদিক তাকিয়ে অপ্রস্তুতভাবে বলল, এমন কিছুই না। আমি তো শুধু এটা জানতে চাচ্ছিলাম যে ও কি ক্যাম্পাসে আছে নাকি বাসায় চলে গেছে। বুঝি, সবই বুঝি। বাই দ্য ওয়ে ভাই, আমি ভাবতেও পারিনি তুই আমার কালকের ওই গানটা এত সিরিয়াসলি নিয়ে নিবি। আদিত্য গম্ভীর কণ্ঠে বলল, মানে কি বলেছিস এসব? যত সব ফালতু কথা। হ্যাঁ, এখন তো আমার কথা ফালতুই লাগবে। তুই কি ভেবেছিস একটু আগে যেই রঙ্গিলা করছিলি তা কি আমরা দেখিনি ভেবেছিস? সবই দেখেছি আমরা। আদিত্য ধমকে সুরে বলল, শাট আপ। এসব কী ধরনের ল্যাঙ্গুয়েজ? তারপর আমতা আমতা করে বলল, ওটা তোর শাস্তি ছিল। মানে? শাস্তি। আমি ওকে শাস্তি দিয়েছি। রোজ আমাকে একটা করে চুমু দিতে হবে। আবির দুষ্ট হেসে বলল, বাহ কি শান্তি! হাই, আমিও যদি কাউকে এমন শান্তি দিতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। তাসির একটু সিরিয়াস হয়ে বলল, তুই কি নূরকে পছন্দ করিস? দেখ, আমি জানি তুই কোনো মেয়েকে তোর আশেপাশে সহ্য করতে পারিস না, আর সেখানে তুই কিনা একটা মেয়েকে এভাবে নিজে চুমু দিতে বলছিস। এইটা নিশ্চয়ই কোনো সামান্য ব্যাপার না। আদিত্য আমতা আমতা করে বলল, এ এমন কিছুই না। ওর মতো ভীতু আর লাজুক মেয়ের জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি। তার মানে এখন থেকে নূর রোজ তোকে চুমু দিবে? বাহ, তুই তো দেখছি ইমরান হাশমিকেও হার মানাবি। আদিত্যের অগ্নিদৃষ্টিতে তাকানো দেখে আবিরের হাসা বন্ধ হয়ে গেল। ও একটু সোজা হয়ে বসে বলল, আর ইউ শিওর ভাই, তুই সত্যি নূরকে পছন্দ করিস না? আদিত্য বলে উঠল, একবার বললাম শুনলি না? তুই জানিস না আমি কথা রিপিট করা পছন্দ করি না। আবির বেঞ্চের পেছনের দিকে কাত হয়ে হাত দুটো দুই দিকে ছড়িয়ে আয়েশি ভঙ্গিতে বসে বলল, তোর কথা তুই জানিস, তবে আমার তো পছন্দ হয়ে গেছে। আর শুধু পছন্দ না, একদম সেই লেভেলের ভালো লেগেছে। আদিত্য আর তাসির দুজনেই ভ্রু কুঁচকে তাকালো আবিরের দিকে। আবির আবার বলল, মেয়েটা দেখতে কিন্তু কিউট, একদম শ্রদ্ধা কাপুরের মতো লাগে। আদিত্যের খুবই বিরক্তি আর অস্বস্তি লাগা শুরু করে দিল। তাহলে কি আবির নূরকে পছন্দ করে? আবির আবারও বলে উঠল, আমি তো ডিসাইড করে ফেলেছি, কাল পরশুই ওকে প্রপোজ করে ফেলবো। আদিত্যের এবার চরম রাগ লাগতে শুরু করলো আবিরের ওপর, কিন্তু কেন লাগছে ও নিজেই বুঝতে পারছে না। তাসির এবার আবিরকে একটা ধমক দিয়ে বলল, এই, তুই কি পাগল হয়ে গেছিস? কি আবোল তাবোল বলছিস এসব? কেন, আমি আবার কি বললাম? যা সত্যি তাই বললাম। সত্যি মানে? তুই নূরকে কিভাবে পছন্দ করতে পারিস? তুই না। আবির এবার চমকে তাকায় ওদের দিকে। হোয়াট? কি বলিস এসব? আমি নূরকে পছন্দ করতে যাব কেন? আদিত্য এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। আবির বলল, নূর তো আমার ভাই, বোনের মতো। আরে আমি তো ওর কিউটি বান্ধবী তানির কথা বলছি। মেয়েটাকে আমার সত্যিই ভালো লেগেছে। আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। এক মুহূর্তের জন্য ওর কি হয়ে গিয়েছিল ও নিজেই বুঝতে পারছে না। নিজের চিন্তাভাবনার ওপর ও নিজেই চরম অবাক হচ্ছে। মনে হচ্ছে আজকে অবাক দিবস। নূর সেই যে দৌড় দিয়েছে, আর এক সেকেন্ডও দাঁড়ায়নি ক্যাম্পাসে, সোজা বাসায় চলে এসেছে। ভয়ে গলা শুকিয়ে গেছে। নূর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো। এখন একটু বেটার ফিল করছে। প্রতিদিন কিভাবে করবে এটা তাই ভাবছে নূর। বিকাল 4টা। নূর বাসার সব কাজ শেষ করে রুমে এলো। নূরের রুমের সাথে ছোট্ট একটা বেলকনি আছে। নূর সেখানে গেল। বেলকনিতে একটা বেলি ফুল গাছ আছে। এই গাছটা নূরের দাদির হাতের, তাই নূর গাছটাকে অনেক যত্ন করে। এই গাছটার কাছে আসলেই ওর মনটা ভালো হয়ে যায়।
বেলি ফুলের গন্ধে ওর মনটা ভরে যায়। নূর গাছের ফুলগুলোতে হাত বুলাতে থাকে। একটা ফুল নিয়ে কানে গুজে দিল। নূর রোজ একটা করে ফুল নিয়ে ওর চুলে গুজে দেয়, যাতে ফুলের গন্ধটা সবসময় ওর কাছে থাকে। নূর গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে আজকের ঘটনা ভাবতে থাকে। ও ভেবে পাচ্ছে না কি হচ্ছে ওর সাথে এসব। এ কোন মুসিবতে পড়ে গেল? রোজ রোজ এই কাজটা কিভাবে করবে ও? ভাবতে ভাবতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রাত 7:30। নূর মাত্রই রাতের রান্নাবান্না শেষ করে রুমে এসেছে। হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠল। নূর রুম থেকে বের হওয়ার আগে কে যেন দরজাটা খুলে দিল। নূর ওর রুমের দরজার কাছে আসতেই পা জোড়া থেমে গেল ওর বাবার কণ্ঠ শুনে। তার মানে ওর বাবা এসেছে। এখন তো আর নিচে যাওয়া যাবে না। নূর দরজার আড়ালে দাঁড়িয়ে দরজাটা একটু খুলে মাথাটা হালকা বের করে ওর বাবাকে দেখলো। কতদিন পর দেখছে ওর বাবাকে। সবার সাথে কি সুন্দর হাসি খুশিভাবে কথা বলছে, অথচ আমি সামনে গেলেই সবার হাসি উড়ে যাবে, সবার গলার কাটা আমি। জানা ওরা গিলতে পারে না ফেলতে পারে। এসব ভেবেই নূরের চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আর দাঁড়িয়ে থাকতে পারে না নূর। তাড়াতাড়ি করে রুমের ভিতরে চলে আসে। বালিশের নিচ থেকে ওর মায়ের ছবিটা বের করে খাটের উপর বসে পড়ে। নূর ওর মায়ের ছবির দিকে তাকিয়ে থেকে বলল,